আপু, আমাকে কিছুদিন সময় দিও। দেখো, আমি সব বলে রাজি করাম। তুই একটা অপদার্থ। তারপরেও আর একটা সুযোগ দিলাম। তোমার থেকে একটা হেল্প চাই। কি হেল্প? আমি নাবিলিকা নিয়ে একটু কক্সবাজার যেতে চাই, সেখানেই সব কথা বলুন। বলতে পারবি তো শিওর? হুম। আচ্ছা, আমি সব ব্যবস্থা করে দিমুনি, কিন্তু যাবি কবে? এই 2 কয়েক দিনের মধ্যে। আচ্ছা, তুই নাবিলা মাকে বলে দেখ, কক্সবাজার বলে কথা। আচ্ছা, কালকেই বলবো। সকালে আর অফিসে যায়নি, নীরব নাবিলাকে নিয়ে লং ড্রাইভে চলে গেল। কোথায় যাচ্ছেন? আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, তাই একটু লং ড্রাইভে যাচ্ছি। তাহলে অফিসের কাজ করবে কে? আমার অনুপস্থিতিতে ম্যানেজার সব করবে। তা আমাকে বললে আমি না হয় অফিসেই চলে যেতাম তাহলে। আপনার কাজ অফিসে না, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনার কাজ আমার সাথে সাথে থাকা। হুম। আচ্ছা, এখন বলেন কই যাওয়া যায়? আমি তো কিছুই চিনি না, আপনার যেখানে ইচ্ছে যান। আচ্ছা, সারাদিন ঘোরাঘুরি করে বিকালে গেলাম একটা সিনেমা হলে। লাস্ট শুধু একটা হরর মুভি ছাড়া আজ আর কিছু নেই, তাই 2টো টিকিট কিনে সামনের দিকে গিয়ে নাবিলা আর আমি পাশাপাশি বসলাম। আমার এসবে ভয় করে, আমি হরর মুভি দেখতে চাই না। আরে কিছু হবে না, আমি আছি তো। নাবিলাকে খই ভাজা দিয়ে আমার পাশে বসিয়ে রাখলাম। কিছুক্ষণ পরই মুভি শুরু হলো। মুভির শুরুর দিকটা দেখেই মনে হচ্ছে খুব ভয়ঙ্কর মুভি। নাবিলা খই ভাজার প্যাকেট আমার হাতে দিয়ে সে খুব জড়সড় হয়ে বসলো, মাঝে মধ্যে 2-1 দানা নিয়ে মুখে দিচ্ছে। নাবিলা, দেখো, ভয় পাবেন না, মুভি তো মুভি, আর আমি তো আপনার সাথে আছি নাকি। মুভির মাঝে এমন একটা অ্যানিমেশন বানানো হয়েছে যেন মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিসটা বাহির থেকে বের হয়ে আসছে। এটা দেখে নাবিলা আমাকে জাপটে জড়িয়ে ধরলো। আমি ওর পিছন দিয়ে হাত বাড়িয়ে আমার মাঝে আরও শক্ত করে আঁকড়ে ধরলাম। এখনও পিচ্চি মেয়েই আছে, নাহলে এই বয়সে এসে এইসব অ্যানিমেশন দেখেই এত ভয় পায়। নাবিলা আমার শার্টের কলার শক্ত করে ধরে রেখেছে, শার্ট থেকে মুখটা একটু উপরে তুলে আর চোখে মুভি দেখছে। নাবিলা এতটাই ভয় পেয়েছে যে সে যে আমাকে জড়িয়ে ধরে রেখেছে সেটাই ভুলে গেছে। আমিও আগলে রেখে দিলাম আমার বুকের সাথে। মাঝে মধ্যে 2-1 দানা খই ওর মুখে তুলে দিচ্ছি, আর সে বসে বসে মুভি দেখছে। মুভিতে ভয়ঙ্কর কিছু দেখলেই সে আমাকে আরও শক্ত করে ধরে আর চোখে আবার মুভি দেখে। আমি মুভির চেয়ে বেশি উপভোগ করছিলাম নাবিলার এই বাচ্চা স্বভাবের ভীতি মুখ দেখে, আর ওর আমাকে জড়িয়ে ধরা নিয়ে। 2 ঘন্টা 17 মিনিটের মুভিতে আমি শুধু নাবিলার ভীতিমাখা মুখের দিকে তাকিয়েই শেষ করে দিলাম। মুভি শেষ হওয়ার পর হলের ভিতরের কোলাহল আমার এবং নাবিলার হুঁশ ফিরতেই নাবিলা আমার বুক থেকে সরে গিয়ে লজ্জা মাখা মুখে বলল, আমি এতক্ষণ আপনার কাছে ছিলাম, আমি খেয়াল করিনি। আপনি আমাকে সরিয়ে দেননি কেন? আমার খেয়াল ছিল না, আমি তো মুভি দেখছিলাম। আচ্ছা সরি, আমি এসব দেখতে খুব ভয় পাই, তাই ভয়ে হয়তো আপনাকে জড়িয়ে ধরে ফেলেছিলাম। এইভাবে প্রতিদিন জড়িয়ে ধরে রাখলে ভালোই হতো, খারাপ না। কিছু বললেন? সবাই চলে যাচ্ছে, চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আশা লাগবে। এমনি আজকে দেরি হয়ে গেছে। হল থেকে বের হয়ে পার্কিং সাইট থেকে গাড়ি বের করলো। নাবিলা আন্টি এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো, এখন টুকটাক ঘরের কাজ করতে পারে। একটা কাজের জন্য আমার সাথে কক্সবাজার যেতে হবে আপনাকে। কবে যেতে হবে? কালকে রাতে বের হব, যেন সকালে পৌঁছতে পারি। কালকে মাত্র সিলেট থেকে আসলাম, 2 দিন না যেতেই আবার কক্সবাজার? কাজের চাপ যখন পড়বে তখন কি করার, আর কক্সবাজার কাজের পাশাপাশি ঘুরে দেখাও হবে, তাই না? তা হবে, কিন্তু বাসায় যে মা বোনকে একা রেখে যেতে ইচ্ছা করে না। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, আর আপনি তো ওনাদের জন্য কষ্ট করেছেন। আচ্ছা সমস্যা নাই, আপনি ব্যবস্থা করেন। নাবিলাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে বাসায় চলে গেলাম। গিয়ে অনলাইনে 2টা ট্রেনের টিকিট কেটে নিলাম। আপনাদের ভাবির সাথে ঝগড়া করায় গল্প দিতে দেরি হয়েছে। আপনাদের ভাবির যেন রাগটা কমে এবং আমাকে ছেড়ে চলে না যায়, তার জন্য দোয়া করবেন। একটু পর আব্বু আম্মু ঘরে আসলো। কিরে, আজ নাকি অফিসে না গিয়ে কই গেছিলি? একটু ঘুরতে গেছিলাম। শুনলাম নাবিলাও নাকি আজকে অফিসে যায়নি, তোর সাথেই ছিল নাকি? বলছি, কাল অফিসের কাজে কক্সবাজার যেতে হবে। পরে কি বলছে? বলছে বাসায় ওর মা আর ওর বোনকে একা রেখে যেতে ইচ্ছা নাই। তাহলে কি না করে দিচ্ছে, কক্সবাজার যাবে না? বলছে অফিসের কাজ যেহেতু ইচ্ছা না থাকলেও যেতে হবে, সব রেডি করতাম। আচ্ছা,
তো আমি ড্রাইভারকে বলে দিব। না আব্বু, গাড়ি লাগবে না, আমরা ট্রেনে চলে যাব। গাড়ি থাকতে ট্রেনে কেন? নাবিলের নাকি গাড়ি থেকে ট্রেনে ভ্রমণ করতেই বেশি ভালো লাগে। তাহলে ট্রেনের টিকিট কাটা হয়েছে? এখন অনলাইনেই কাটলাম মাত্র। আচ্ছা, তো এখন একসাথে খেতে আয়। বলেই সবাই চলে গেল। আসলে আমার আব্বু আম্মু প্রেম করে বিয়ে করেছে, কিন্তু পরিবার মেনে নেয়নি। তারপর অনেক পরিশ্রম করা, এত দূর আসা। আব্বু আম্মুর খুব ইচ্ছে তাদের ছেলে কাউকে ভালোবাসবে, আর সেটা তারা মেনে নেবে, তাই আমাকে এত সহযোগিতা করছে। পরদিন সকালে উঠে নাবিলাকে বললাম অফিসে এসে যেতে হবে কিছুক্ষণের মধ্যে, রেডি থাকতে। অফিসে গিয়ে কিছুক্ষণ বসে থেকে কিছু দরকারি ফাইল নিয়ে বের হলাম। রাস্তায় নাবিলাকে বলে দিলাম সন্ধ্যায় রেডি থাকার জন্য। নাবিলা বলল সে গাড়ি নিয়ে স্টেশন অবধি চলে আসবে। আমি বের হওয়ার সময় নাবিলাকে কল দিয়ে জানিয়ে দিই আমি বাসায় এসে ফাইলগুলো আব্বুকে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে বসে আছি, কখন সন্ধ্যা হবে। আমার আর তর সইছে না। যাক, অবশেষে সন্ধ্যা হলো। বাসা থেকে সবার বিদায় নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। নাবিলাকে পথিমধ্যে কল দিয়ে বললাম স্টেশনে চলে আসতে। আমি বাসা থেকে বের হয়ে গেছি। সে বলল ঠিক আছে, বের হচ্ছে। কিছুক্ষণ পর স্টেশনে এসে পৌঁছালাম। নাবিলাও মিনিট 10 পরে এসে পড়ল। সারা রাতের জার্নি, তাই স্টেশন থেকে কিছু খেয়ে কম বেশি কিছু খাবার নিয়ে নিলাম। একটু পরই ট্রেন ছাড়বে, তাই গিয়ে ট্রেনে বসতে গিয়ে দেখি সিট নাবিলার আর আমার আলাদা। ওর পাশে একজন মেয়ে বসেছে, আমার পাশেও একজন মেয়ে বসেছে। দেখে খুব রাগ উঠল। আমি গিয়ে নাবিলাকে ওর সিটে বসিয়ে দিয়ে এসে নিজের সিটে খুঁজতে গিয়ে দেখলাম আমাদের দুইজনের সিটই জানলার পাশে। নাবিলা ঠিক আমার পিছনের সিটে বসেছে। মন খারাপ করে সিটে গিয়ে মেয়েটাকে বললাম ওই সিটটা আমার একটু জায়গা দিন। ও আচ্ছা, দাঁড়ান। মেয়েটা উঠে দাঁড়িয়ে আমাকে জায়গা দিল। ধন্যবাদ। খুব রাগ হচ্ছে। ভাবছিলাম নাবিলা আমার পাশাপাশি বসবে, রাতের জার্নি আমার কাঁধে মাথা রেখে ঘুমাবে। হলোটা ঠিক উল্টো। নাবিলা জানি পিছনে বসে কি করছে একা একা। এসব আনমনে বাইরে তাকিয়ে ভাবতেছিলাম। ঠিক এমন সময় পাশের সিটের মেয়েটা বলে উঠল, ভাইয়া কিছু মনে না করলে একটা কথা বলবো। বলুন। কিছু মনে না করলে আমাকে জানলার পাশে বসতে দিবেন? আমার তো জানলার পাশে না বসতে সমস্যা হয়। ও আচ্ছা, ঠিক আছে। কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলেন। আপনাকে জানলার পাশে বসার ব্যবস্থা করে দিতে পারবো, বসবেন? করে দেন একটু কষ্ট করে। আপনার টিকিটটা আমাকে দিন, আর এই টিকিটটা নিন। এই নিন আমার টিকিট। এইবার এই টিকিটের সিট নাম্বার খুঁজে দেখেন, জানলার পাশে কোনো একটা হবে। মেয়েটা উঠে সিট খুঁজতে লাগলো। খুঁজে খুঁজে এসে নাবিলাকে বলল, এই যে আপু, সিটটা আমার, কাইন্ডলি উঠে পড়েন। আপনারা যা ভাবছেন তাই। আমি মেয়েটাকে নাবিলার টিকিট অদল বদল করে দিয়েছি। নাবিলা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার কথায় সে সিট থেকে উঠে এসে, আপনার কাছে তো টিকিট আছে, আপনি কিছু বলছেন না যে? আচ্ছা, আমাকেই টিকিট দেন, আমি যা বলার বলবো। নাবিলাকে টিকিটটা দিলাম। সে টিকিটটা চেক করে মেয়েটার দিকে গিয়ে সিট নাম্বার মিলিয়ে দেখলো, না, এটা তো তার সিট নয়। নাবিলা কোচের সবগুলো সিট খুঁজতে খুঁজতে আমার কাছে এসে দেখে আমার পাশের সিটটাই ওর। নাবিলা অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে আমি উঠে বসতে বললাম, এটা আপনার কাজ, তাই না? আপনি কি করে জানলেন? মেয়েটা এখান থেকেই উঠে যেতে দেখছি। মেয়েটা জানলার পাশে বসতে চাইছে। ভাবলাম অচেনা মেয়েকে সাথে না বসিয়ে আপনাকে বসালে ভালো হবে, আপনিও একটু কমফোর্টেবল করবেন, আর পাশাপাশি বসায় সব কিছু শেয়ারও করতে পারবেন। তা অবশ্য ঠিক, এতক্ষণ ওইখানে রোবটের মতো বসে থেকে সত্যি বোরিং লাগছিল। একা কেন জার্নি করতে মজা লাগে, কেউ তো থাকা উচিত সব কিছু শেয়ার করতে। জানিনি আমি একটু বেশি কথা বলি। আমারও ভালো লাগছিল না, তাই টিকিট অদল বদল করলাম। ওই মেয়েরও জানলার পাশে বসা হলো, আমাদেরও পাশাপাশি বসা হলো। দুজন মিলে কিছুক্ষণ কথা বলে টুকটাক খাবার খেয়ে নিলাম। নাবিলা খুব উপভোগ করছে রাতের শহর, শহর পেরিয়ে গ্রাম, আবার শহর, আবার গ্রাম, এভাবেই চলতে লাগলো। নাবিলার চোখে ঘুম থাকায় নাবিলা ঘুমিয়ে পড়ল। জানলার পাশ ঘেঁষে আমি ওর মাথাটা আমার কাঁধে এনে রেখে আঁকড়ে ধরে রেখে দিলাম। নাবিলা আমার কাঁধে মাথা রেখে ভালোভাবে আঁকড়ে ধরে শুয়ে পড়ল। নাবিলার মায়াবী মুখ পানে তাকাতেই দেখি ওর কপালে মশা কামড়ে ধরেছে। আমি নাবিলার কপালে আলতো একটা চুমু এঁকে দিলাম, মশাও পালিয়ে গেল। নাবিলার ঘুম এতটাই গাঢ় হয়ে পড়ে যে সে বুঝতেও পেল না।
বাইরের দমকা হাওয়ায় নাবিলার চুলগুলো আমার মুখে এসে আছড়ে পড়ছে। আমিও একরাশ মুগ্ধতা নিয়ে ওর চুলের গন্ধ নিতে থাকলাম। আজকেই মনে হচ্ছে চুলে শ্যাম্পু করেছে। ওর চুলের গন্ধ যেন আমাকে মাতাল করে তুলছে। নাবিলার তুলতুলে গালে হাত রেখে আমার কাঁধে ওর মাথাটা আরও শক্ত করে ধরে রাখলাম। রাত প্রায় 3টা। ট্রেন হঠাৎ অনেক জোরে ব্রেক কষল মনে হচ্ছে, মেরুদণ্ড ভেঙে যাবে। নাবিলা আমার পাশ থেকে ঝাঁকুনি খেয়ে একটু সরে যেতেই আমি সামনের সিটে পা ঠেলে নাবিলাকে আমার সাথে জড়িয়ে ধরলাম। নাবিলা এই প্রচণ্ড ঝাঁকুনিতে ঘুম ভেঙে নিজেকে আবিষ্কার করলো আমার বুকের সাথে চ্যাপটা থাকা অবস্থায়। নাবিলা আমার থেকে নিজেকে ছাড়িয়ে, কি হলো, এমন লাগলো কেন, আর আমি আপনার বুকেই গেলাম কিভাবে? আমি তখন নিজেকে কিছুটা কন্ট্রোল করে সামনের সিটটা থেকে পাটা নামিয়ে মনে হচ্ছে কিছু হয়েছে। হঠাৎ নাবিলা আমাকে চুপ করিয়ে আশেপাশে দেখতে লাগলো। আমার কান দিয়ে এখন চারিপাশে শুধু কোলাহল। সিট উঠে দাঁড়িয়ে দেখলাম অনেকেই ঘুমের মাঝে থাকায় এমন ব্রেক নিজেকে কন্ট্রোল করতে না পেরে সামনের সিটের সাথে লেগে মাথা ফেটে গেছে। অনেকের মেরুদণ্ডে ব্যথাও পেয়েছে। ট্রেন থেকে সবাই তাড়াহুড়ো করে নামতে লাগায় দরজা পুরো জ্যাম হয়ে গেছে। তাই আমি জানালার দিকে তাকিয়ে দেখলাম জানালার গ্লাসও ফেটে গেছে। আমি জানলাটা উপরে তুলে বের হলাম। নাবিলাকেও বললাম নামতে। সে পা বাড়াতেই আমি কোলে তুলে নিয়ে নামিয়ে নিলাম। কি হয়েছে দেখতে গিয়ে দেখলাম ট্রেনের পাওয়ার কার কোচে আগুন লেগেছে। তাই ট্রেন চালক বাধ্য হয়ে ব্রেক কষেছে সাথে সাথে, নাহলে সব কোচেই আগুন লাগার সম্ভাবনা ছিল। আমি নাবিলাকে নিয়ে আশেপাশে একটু ঘুরে বুঝতে পারলাম ফেনীর কোথাও হবে জায়গাটা। ট্রেনের চারপাশটাও একবার ঘুরে দেখতে দেখতেই ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো। ট্রেনের পাওয়ার কার কোচের প্রায় 70% পুড়ে যাওয়ায় ট্রেন আপাতত সকাল হওয়ার আগে আর ছাড়বে না মনে হচ্ছে না। নাবিলাকে নিয়ে তাড়াহুড়ো করে নামায় ব্যাগ ট্রেনেই রেখে নেমেছিলাম। এখন ব্যাগের উদ্দেশ্য আমি ভিতরে ঢুকলাম। না, ব্যাগ নাই। নাবিলাকে নিয়ে ট্রেন থেকে ফেনী শহরের ভিতর ঢুকতে ঢুকতে ভোরের আলো আকাশে হালকা হয়ে উঠছে। একটা সিএনজি পেলাম। ভাড়া সম্পর্কে জানা নেই। গাড়িতে বসতেই গাড়ি ছাড়লো। উদ্দেশ্য ফেনী বাস টার্মিনাল। এখান থেকে সরাসরি কোনো সিএনজি চট্টগ্রাম যায় না, আর গেলেও তার ভাড়া অনেক, আর অনেক সময় লাগবে যেতে। সব কিছু ভেবে বাস দিয়েই বাকি রাস্তা কভার করার চিন্তা করে বাস টার্মিনালের উদ্দেশ্যে বের হলাম। মোবাইলটা হঠাৎ বেজে উঠতেই পকেট থেকে মোবাইলটা বের করে দেখলাম আব্বুর কল। ঠিক আছস তো তুই? আব্বু ঠিক আছি। তোর আম্মু সকালে উঠে নিউজ দেখেই আমাকে ডেকে তুলছে। এখন কই তুই? আর নাবিলা মা কেমন আছে? আমরা দুইজনই ঠিক আছি, কিন্তু তাড়াহুড়োয় নামতে গিয়ে ব্যাগ হারিয়ে গেছে দুজনেরই। এখন সিএনজিতে ফেনী বাস টার্মিনালে যাচ্ছি। আচ্ছা, সকালে নাস্তা করে নেইস ওইখান থেকে, আর আমি তোর কার্ডে টাকা পাঠিয়ে দিব। জামা কাপড় কিনে নিস দুইজনের জন্য। আচ্ছা আব্বু। ফেনী থেকে বাসে ওঠার আগে সকালে নাস্তা করে নিল। আপনার বাসায় কল দিয়ে বলে দিন আপনি ঠিক আছেন। মোবাইল ব্যাগের ভিতর ছিল, আর বাসায় জানবে না এসব ব্যাপার। আর যদি এখন বলি তাহলে আরও চিন্তা করবে। আচ্ছা, আপনি বাসা থেকে কি কি নিয়ে এসেছেন? তেমন কিছু না, 2টা জামা আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। আচ্ছা ঠিক আছে। চট্টগ্রাম গিয়ে বাস থেকে নেমে পড়ি। দুজনে মিলে চলে যাই চট্টগ্রাম শপিং মলে। সেখান থেকে দুইজনের জন্য জামা কাপড় কিনে নিলাম। আমি পছন্দ করে নাবিলার জন্য একটা বোরকা কিনলাম, পরে দিব বলে। চট্টগ্রাম থেকে কক্সবাজারে চলে গেল, গিয়ে একটা হোটেল নিল। আজকে ফ্রেশ হয়ে রেস্ট নিন, বিকালে আপনাকে নিয়ে সমুদ্র দেখতে যাব। আপনার তো ব্যাগে ফাইল ছিল ইম্পর্ট্যান্ট। ছিলে এখন বললে কি হবে? যা হারিয়ে যায় তা ভেবে লাভ আছে কোনো? এখন যেটার জন্য আসা সেটা কি হবে? যা হবার তাই হবে। এখন গিয়ে ফ্রেশ হন। আচ্ছা, আপনিও যান। নাবিলা নিজের রুমে চলে গেল। আমিও এসে ফ্রেশ হতে গিয়ে দেখলাম কোমরে লাল হয়ে গেছে, অনেক ব্যথা করছে। আমি কোনো রকমভাবে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছু মনে নাই। দরজায় নক করার শব্দে আমার ঘুম ভাঙল। আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলেই পাশের সোফায় বসে পড়লাম। নাবিলা এসেছে। আজ ভীষণ সুন্দর লাগছে। সাদা গোলাপি সংমিশ্রণের একটা জামা পরেছে, খুব মিষ্টি লাগছে। কই, আপনি না বিকালে সমুদ্র দেখতে নিয়ে যান? আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। যেই না উঠতে যাব তখনই ভারসাম্য না রাখতে পেরে পড়ে যেতেই নাবিলা আমাকে জাপটে ধরে ফেলে। আপনার তো জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। এ তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। আপনি চুপচাপ বিছানা শুয়ে পড়ুন। নাবিলা আমাকে নিয়ে বিছানায় সোজা করে শুয়ে দিতেই আমি ব্যথা কুঁকড়ে উল্টো হয়ে শুয়ে পড়লাম। এটা কি? কিছু না নাবিলা, আপনি চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি। নাবিলা রুম থেকে বের হয়ে চলে গেল।
প্রায় মিনিট 30 পর আসলো, হাতে কিছু ঔষধ আর একটা তেলের প্যাকেট নিয়ে। আমাকে পানি আর ঔষধ খাইয়ে নাবিলা কিচেনে গেল, তেল গরম করে নিয়ে আসছে। এই যে টি শার্ট উপরে তুলুন। আপনার কষ্ট করে এইসব করার প্রয়োজন ছিল না। চুপ করে শুয়ে থাকুন। নাবিলা টি শার্ট উপরে তুলে তেল মালিশ করে দিল কোমরে। কিছুটা ব্যথা করলেও পরক্ষণে আরাম পেতে শুরু করলাম। নাবিলা তেল মালিশ করা শেষে মাথায় হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। একটু পর নাবিলা একটা বাটি নিয়ে এসে আমার পাশে বসলো। আপনি চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনাকে জলপটি দিয়ে দিতেছি। এইসবের প্রয়োজন নেই নাবিলা, আপনাকে চুপ করতে বলেছি। নাবিলার মাথায় জলপট্টি দিয়ে দিতে লাগলো। আপনি কিছু মনে না করলে একটা কথা বলতাম। আসলে আমার এটা নিয়ে একটু কৌতূহল যাচ্ছে। বলেন। আমি কাল রাতে হিজাব পরছিলাম। কালো কালারের। কালকের অ্যাক্সিডেন্টের জন্য তাড়াহুড়া করতে গিয়ে ভুলে গেছিলাম যে আমি ঘুম থেকে ওঠার পর ট্রেনে আমার হিজাবটা হালকা খোলা ছিল, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমি কিছুটা অস্বস্তিতে আছি। আপনি কিছু মনে করবেন না, কালকে আপনি ট্রেনের জানলায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ওইখানে ট্রেনের ঝাঁকুনিতে জানলার সাথে লেগে ব্যথা পাবেন ভেবে মাথাটা আমার কাঁধে রেখেছিলেন। তখন হিজাবে টান লেগে 2টা পিন খুলে গিয়েছিল, যা আমার পক্ষে লাগানো সম্ভব ছিল না। আর আপনি আমার কাঁধে কাঁচুমাচু হয়ে শুয়ে গিয়ে হিজাবটা মাথা থেকে সরে যায়। ট্রেনের ভিতর অন্ধকার থাকায় আমি আর আপনার কাঁচা ঘুম থেকে তুলিনি। আর ঘুমোর সময় কি হিজাব পরে ঘুমানো যায়? আচ্ছা, বুঝতে পেরেছি, সমস্যা নাই। আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। আপনাকে একটা জিনিস দেওয়ার ছিল, নেবেন? কি? ওই ওয়ার্ড্রপটা খুলুন, একটা প্যাকেট পেয়ে যাবেন, সেটা আপনার জন্য। কিসের প্যাকেট বলে উঠতে গিয়ে নাবিলা পড়ে যেতেই আমি তাকে টান দিয়ে আমার বুকের সাথে শক্ত করে আবদ্ধ করে নিলাম। নাবিলার আর আমার মাঝে এখন এক চুলো জায়গা নেই। নাবিলা আমার চোখের দিকে তাকাতেই আমি ওর কপালে একটা উষ্ণতার ছোঁয়া এঁকে দিলাম। আচমকে এমন পরিস্থিতির সামনে নাবিলা কিছুটা অবাক হয়ে আমার থেকে সরে উঠে যেতেই আবার পড়ে যেতে গেলে একবারও তার হাতটা টেনে ধরে আবার আমার বুকের সাথে শক্ত বন্ধনে আবদ্ধ করলাম। এবার নাবিলা আর আমার চোখের দিকে তাকায়নি লজ্জায়। আপনার লজ্জা মাখা মুখটা খুব সুন্দর। আচ্ছা, এইভাবে সারা জীবন আমার খেয়াল রাখবে কেউ আপনার মতো? কেন, বিয়ের পর বউ রাখবে? আপনার মতে রাখবে না। এসব ঠিক হচ্ছে না, আমাকে ছাড়ুন। নাবিলা, জানেন তো আমার চাঁদ খুব প্রিয়। আকাশের চাঁদ আমার করে না পেলেও পৃথিবীর চাঁদটা আমার চাই। আপনার কথা আগাগোড়া কিছুই বুঝি না, ছাড়ুন আমাকে। নীরব নাবিলাকে ছেড়ে দিল। এবার সে আস্তে আস্তে উঠে দেখে ফ্লোরে তেল পড়ে আছে। নাবিলা পাশ থেকে টিস্যু পেপার নিয়ে তেল মুছে ডাস্টবিনে ফেলে। চলে যাবে এমন সময় এই যে ম্যাডাম ওয়ার্ড্রপ থেকে প্যাকেটটা নিয়ে পড়ে আসেন। যান বলছি। নাবিলা ফিরে এসে ওয়ার্ড্রপ থেকে প্যাকেট নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর বোরখাটা পরে আসলো। আপনি যা পরবেন তাতেই সুন্দর লাগবে। আচ্ছা দাঁড়ান, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। কই যাবেন এখন? সমুদ্র দেখতে যাবো। 9টা বাজে, সমুদ্র দেখতে যাবেন? আপনার শরীর কেমন এখন? আপনি সাথে আছেন, এখনো সুস্থ থাকা যায়? হয়েছে, চলেন। আর রাতের খাবারও খেতে হবে, খিদে লেগে গেছে। আমি কাপড় পাল্টে নাবিলাকে নিয়ে চলে গেলাম সমুদ্র পাড়ে। অনেক রকম সমুদ্রের মাছের আর কাঁকড়ার দোকান থেকে বিভিন্ন সামুদ্রিক মাছ দিয়ে রাতের খাবার খেয়ে নাবিলাকে নিয়ে সমুদ্র পাড়ে এসে বসলাম। ঠিক আমাদের কুড়িগজ সামনে সমুদ্রের পানি এসে আছড়ে পড়ছে। নাবিলা আমার পাশে বসলো। চাঁদটা ঠিক সমুদ্রের উপরে, মনে হচ্ছে আজকের পূর্ণচন্দ্র। আকাশের চাঁদের আলোয় নাবিলার চোখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি নাবিলার দিক থেকে মুখটা সরিয়ে আকাশ আর সমুদ্র বরাবর তাকিয়ে, নাবিলা, আপনি কখনো কাউকে ভালোবাসেননি? ওই সময় হয়ে ওঠেনি, আল্লাহ হয়তো চাইনি। কাউকে ভালো লাগেনি? লেগেছে, কিন্তু কখনো বলিনি। আল্লাহ যদি চায় তাহলে এমনি হয়ে যাবে, বলতে হবে না। সে স্তব্ধ হয়ে গেল নাবিলার মুখে এই কথাটা শুনে। তাহলে নাবিলা অন্য কাউকে পছন্দ করে? সে আর কিছু না বলে দীর্ঘক্ষণ এক দৃষ্টিতে সমুদ্রের বিশাল জলরাশির আছড়ে পড়া দেখে। তার ভিতরটা এইভাবে আছড়ে পড়ছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে নাবিলাকে হারানোর ভয়ে। তার নীরবতা দেখে নাবিলা বলল, আমার খুব ঘুম পাচ্ছে, এখন হোটেলে যাবেন? আর একটু থাকেন, মুক্ত বাতাসে কিছু দীর্ঘশ্বাস উড়িয়ে ভেতরটা একটু শান্ত করে নিই। আমি একটু তাহলে আপনার কাঁধে মাথা রাখি, যদি আপনার কোনো সমস্যা না হয়। সারা জীবনের জন্য আপনার মাথাটা আমার কাঁধে রাখেন, আমি আপনার পৃথিবীর সব থেকে বেশি ভালোবেসে আগলে রাখবো। আপনার উত্তরটা পেলাম না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। রাখেন, এতে অনুমতির কি আছে? কিছু মনে না করলে আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতাম। বলেন। ওই দিন যে রাস্তায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, সে মেয়েটা আপনার প্রাক্তন প্রেমিকা? মিনহা আমার প্রাক্তন প্রেমিকা। আপনাদের বিচ্ছেদের প্রধান কারণ কি ছিল, শুনতে পারি? প্রতারণা করেছে সে আমার সাথে।
আসলে তার বয়ফ্রেন্ড তাকে আমার সাথে রিলেশনশিপ ক্রিয়েট করার জন্য বলে, আর আমার থেকে বিভিন্নভাবে টাকা নিতে থাকে। মিনহা আমার কাছে যখন যা চেয়েছে আমি তাকে তাই দিতাম। সে আমার থেকে নানান সময় নানানভাবে টাকা নিত, আর ওই টাকা ওর বয়ফ্রেন্ডকে দিয়ে দিত। আপনি কিভাবে জানলেন? একদিন আমি ওদের একসাথে এক রেস্টুরেন্ট থেকে বের হতে দেখি। তারপর থেকে আমি মিনহার পিছনে ফলো করা শুরু করি। একদিন সে আমার থেকে আবার টাকা চায়। আমি টাকা দিলে সে আবার ওই রেস্টুরেন্টে যায়। আমি ওদের পেছনের টেবিলে বসি, তাদের সব কথা শুনি। আসার সময় রেস্টুরেন্টের এক কর্মচারীর সাথে কথা বললে ওরা মাঝে মধ্যেই আসে, কিছু অর্ডার করে আর কথা বলা শেষ হলে চলে যায়। ও আচ্ছা। আমি ওদের সব কিছু শুনে বুঝতে কোনো সমস্যা হলো না যে কী চায় সে। এরপরই আমি ওর থেকে দূরে সরে আসি, আর সে টাকা দিতে না পারায় ওইখানে বয়ফ্রেন্ডকেও ছেড়ে চলে যেতে যতটুকু শুনেছিলাম। অর্থ মানুষকে কখনো বিত্তমান করতে পারে না, না পারে সুখী করতে। টাকা শুধু ক্ষণিকের সুখ কিনতে পারে, যেমন সে রাতে আপনার সাথে এক রাত সুখ কিনতে পারতাম। মিনহা আমার থেকে টাকা নিয়ে ওর বয়ফ্রেন্ডকে দিয়ে ক্ষণিকের ভালোবাসা পেয়েছিল, আর আমি মিনহাকে টাকা দিয়ে ক্ষণিকের সুখ পেতাম। টাকা মূলত সুখী করতে পারে না। সে রাতে যদি আমি আপনার সাথে চুক্তি মতো কাজ করে ফেলতাম, তাহলে নিশ্চয়ই এই রকমভাবে আজ এইখানে আপনার পাশে বসে থাকার মতো মুখ আমার থাকতো না। তখন আপনার আমাকে দেখলে মনে হতো হিংস্র পশু। এখন আমার সুখী অনুভব হয়। আপনি আমার যে যত্ন নিলেন, আজকে সে সময় আপনার প্রতিটা স্পর্শে আমার সুখ অনুভব হয়েছে। টাকা প্রয়োজন আছে, কিন্তু সেই সাথে প্রয়োজন বিশ্বস্ত মানুষ। ঘরের ভিতর একটা লক্ষ্মী বউ থাকলে ঘর এমনি আলোকিত হয়। আচ্ছা, এখন চলুন, হোটেলে যাওয়া প্রয়োজন, অনেক রাত হয়েছে। আমার হাতটা একটু ধরবেন? তাহলে উঠতে একটু ভালো লাগতো। ধরছি, উঠুন। ধন্যবাদ। আপনি ঠিক আছেন তো? হাঁটতে একটু সমস্যা হচ্ছে, অনেকক্ষণ বসে থেকে এখন হঠাৎ উঠায় কোমরে ব্যথা অনুভব হচ্ছে। আচ্ছা, আপনি আমার কাঁধে হাত রাখুন, আমি ধরে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনি আমার ভর নিতে পারবেন তো? একটু একটু তো নিতেই পারবো। আপনি কথা না বলে আস্তে আস্তে হাঁটুন। আচ্ছা। মেয়েটার প্রতি আমি যে দিন দিন আকৃষ্ট হয়ে পড়েছি, তার কাজ কর্মে মনে হচ্ছে না তাকে ছাড়া একদিনও এখন ভালো থাকতে পারবো। অন্যদিকে সেও যে অন্য কাউকে পছন্দ করে বসে আছে, কি করে কি হবে। নাবিলা আমাকে আমার রুমে দিয়ে চলে যেতেও ফিরে এসে বলল, আচ্ছা, অন্য সব হোটেলে তো কিচেন রুম নাই, কিন্তু এখানে আছে। তাও আপনার রুমেই শুধু, আমার রুমেও নাই কেন? আসলে এটা পর্যটন সিজন, এমন সময় সব হোটেলেই রুম ভরাট। আর ওইদিকে তাকিয়ে দেখো, একটা দরজা দেখতে পাচ্ছ? কিন্তু এটা কিসের দরজা? এটা তোমার রুমের দরজা। আসলে দুইটা রুম একসাথে অ্যাডজাস্ট করা। এইগুলো হলে অ্যাপার্টমেন্ট রুম। এই দুইটা প্রাইভেট রুম বাইরে, আর একটা রুম দেখে আসছো যে ওটা হলো কমন রুম। কিন্তু এখন হয়তো ওইটাও প্রাইভেট রুম বানিয়ে ফেলছে, তাই আমার রুমে কিচেনটা থেকে গেছে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই দরজাটা খুলে দিয়ে গেলাম। কেন? আপনি বাইরে বের হওয়ার দরজার ভেতর থেকে অফ করে ঘুমান। কোনো প্রয়োজন হলে ডাকবেন, আমি এই দরজা দিয়ে আসবো। আপনার বারবার উঠা লাগবে না, আর আমারও বাইরে বের হওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, যান, আপনি গিয়ে শুয়ে পড়েন। নাবিলা আমার দরজাটা লক করে ভিতরে দরজা দিয়ে ওর রুমে চলে গেল। আমি সব কিছু পাল্টে আব্বুকে ভিডিও কল দিলাম। কিরে, কেমন আছোস এখন? আব্বু ভালোই। তুমি আর আম্মু কেমন আছো? ভালো। আম্মু ঠিক মতন ওষুধ খাওয়া দাওয়া করে তো? তা নাবিলা মা কেমন আছে? ভালোই। তোর মনের কথা কিছু বলছস? আসলে আব্বু নাবিলার কিছু বলছেন আমাকে। বলতে বলতে নাবিলা আমার রুমে ঢুকে দেখলো আব্বুর সাথে ভিডিও কলে কথা বলছি। নাবিলা মাথার ঘোমটা মুখে টেনে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা স্যার, আপনারা কথা বলেন। সরি, আমি ভাবছি আমাকে ডাকছিলেন, তাই নক না করেই চলে আসছি। ঠিক আছে, সমস্যা নেই। নাবিলা চলে গেল। কিরে, নাবিলা আমাকে বলছিলি তোর মনের কথা বলছিলি মনে হচ্ছে, আর সেও রাজি? আব্বু উনি অন্য কাউকে পছন্দ করে। কি বলিস সেই সব? কে সেই ছেলে? জানি না, কিন্তু অন্য কাউকে পছন্দ করে জানি। তাহলে এখন কি হবে? কিছুই না, আর 2 দিন থেকে আমরা ফিরছি। আমরা ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই।
ওনার ইচ্ছার বিরুদ্ধে আমি চাই না কিছু। এখন রাখি, তোমরা নিজেদের খেয়াল রেখো। ফোনটা কেটে দিলাম। নাবিলাকে আমার করে পাবো না ভাবতেই চোখ ভিজে গেছে। এমন সময় নাবিলা আমার ঘরে আসলো। আমি তাড়াহুড়ো করে চোখ মুছতে মুছতে, আপনি কান্না করেছিলেন কেন? কই না তো, আমি কান্না করিনি। এখনো কোমরে অনেক ব্যথা করছে তাই না? একটু একটু সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। যান আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। চুপ করে বসুন, এখন একটু তেল মালিশ করে দিই, সকালের ভিতর ব্যথা চলে যাবে। নাবিলা চলে গেল তেল গরম করে আনতে। আমি এখনও বালিশে মুখ লুকিয়ে শুয়ে আছি। নাবিলাকে এত কাছে পেয়েও আমার করে রাখতে পারবো না। নাবিলা তেল নিয়ে এসে মালিশ করতে করতে বলল, ব্যথা না কমলে কালকে প্রোগ্রাম করবেন কিভাবে? প্রোগ্রামটা বাতিল হয়ে গেছে, ডেট পরিবর্তন করেছে। আর আমিও এখন কই থেকে কাগজপত্র পাবো, সব তো হারিয়ে গেছে। তাও ঠিক। নাবিলার চোখে ঘুম, তারপরও আমাকে তেল মালিশ করতে করতে আমার বিছানায় ঘুমিয়ে পড়ল। আমি নাবিলার কপালে থাকা কিছু চুল সরিয়ে কপালে একটা উষ্ণ পরশ এঁকে দিলাম। নাবিলার ঘুম যেন আস্তে আস্তে গাঢ় হতে থাকলো। আমি নাবিলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। ওর গালে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিলাম। ওর ঠোঁট জোড়া আমাকে তীব্র আকর্ষণ করছে। আমি নিজেকে কোনো রকমভাবে সামলে নিলাম। নাবিলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর কেশ কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। আমার কোমরের ব্যথা নিয়ে নাবিলাকে কুলে কুলে ওর রুমে দিয়ে আসার সামর্থ্য আমার নেই। আমি নাবিলাকে জড়িয়ে ধরে ওর ঘুমন্ত মায়াবী মুখটা দেখছি। আসলেই মেয়েটা এতটাই মায়াবী যে ওর থেকে চোখ সরাতে ইচ্ছে আমি গিয়ে নিজের রুমে বসে নাবিলাকে ল্যাপটপে আস্তে নাবিলার আস্তে পিকগুলো উপরে তুলে দেখছি। ওর মাথার মেয়েটাকে নিচে দেখতে একটা খুব বালিশ সুন্দর দিলাম। লাগছে। নাবিলা বারান্দায় এবার গিয়ে আমার একটা সিগারেট বুকের ধরিয়ে মাঝে দাঁড়িয়ে মুখ রইলাম। লুকিয়ে শুয়ে পড়ল। সিগারেট শেষ আমার করে তো নড়বারও ঘরে নেই। এসে বসে আমি কিছু আর কাজ কিছু না করে ভেবে ঘুমিয়ে গেলাম। নাবিলাকে জড়িয়ে আমার ধরলাম। দেরি হবে বলে নাবিলাকে বুকের নাবিলাকে সাথে মিলিয়ে অফিসে নিলাম। চলে যেতে বলে দিলাম। এইভাবে কখন যেন সকালে ঘুমিয়ে উঠে পড়লাম। ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার মাঝরাতে পথে আমার ঘুম সবার ভাঙতেই জন্য নিজেকে মিষ্টি আবিষ্কার কিনে করে নিলাম। নিলাম নাবিলার অফিসে মাথা ঢুকে আমার বুকের উপর। সিকিউরিটিকে আমার চেম্বারে কিছুক্ষণ দড়িয়ে- মিষ্টিগুলো রেখে যেতে নাবিলাকে বললাম। কিছুক্ষণ জড়িয়ে সেও ধরে রেখে গেল। ওর ওষ্ঠ নাবিলাকে ডেকে উষ্ণতা, বললাম, ছোঁয়া একে ওর থেকে ছড়িয়ে ওকে ঠিকভাবে শুয়ে রেখে আমি ওর ঘরে এসে শুয়ে পড়লাম। সকালের সূর্যের আলো জানলার পর্দার ফাঁকে উঁকি দিয়ে পড়ল আমার চোখে। আমি অন্য পাশ হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘরে কারো আসার শব্দ পেলাম। জানলার পর্দাগুলো টেনে খুলে দিল। খুলে জানলার সামনেই দাঁড়িয়ে আছে, হয়তো জানলা দিয়ে সকালের সমুদ্র দেখছে। আমি উঠে চোখ ঢলতে ঢলতে বিরাট বড় একটা হাঁক ছেড়ে, আপনি কখন উঠবেন? এই তো একটু আগেই। কালকে রাতে তো আমার উপরেই ঘুমিয়ে পড়েছিলেন। সরি, আসলে আমি ঘুমালে অন্য কিছুই আর খেয়াল থাকে না, কি হচ্ছে না হচ্ছে। আবার ঘুম ভাঙতেও অনেক ডাকাডাকি করতে হয়। আপনাকে এই রুমে নিয়ে আসার শক্তি নাই, তাই আমি নিজেই এই রুমে এসে পড়েছিলাম। কিন্তু একটা কথা বলি, সরি, আমার জন্য আপনার কষ্ট করতে হয়েছে। ঘুমন্ত আপনি সত্যি খুব মায়াবতী। আপনার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে আমি রীতিমতো হার্ট স্ট্রোকে ভুগছি। কি বলছেন? চলুন হসপিটালে নিয়ে যাই তাহলে। যেই হাসি দিচ্ছেন মনে হচ্ছে আপনিই পারবেন আমাকে সুস্থ করে তুলতে ম্যাডাম। আচ্ছা, নাস্তা কি করবেন? ফ্রেশ হয়ে চলুন, সামুদ্রিক খাবার দিয়ে নাস্তা করব। দুজনে ফ্রেশ হয়ে বের হলাম। নাস্তা করে চলে গেলাম মেরিন ড্রাইভে। একটা গাড়ি রিজার্ভ নিলাম। গাড়িতে শুধু আমি আর নাবিলা। মেরিন ড্রাইভ রাস্তার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সারাদিন ঘুরে আজকে আর হোটেলে যাইনি। দুপুরের খাবার খেয়ে ইনানি সি বিচে বিকালের রক্তিম আকাশের ডুবন্ত সূর্য দেখতে লাগলাম। সমুদ্র পাড়ে বসে বসে নাবিলা আমার কাঁধে মাথা রাখল। আমার বুকের বাঁ পাশটা আস্তে আস্তে বড় হয়ে উঠল। সমুদ্র আর আকাশের দিকে তাকালে আমার নিজেকে অসহায় বলে মনে হয়। কি অসীম বিস্তৃত এই সমুদ্র আকাশ। আজকে চাঁদের সাথে আকাশে তারারাও জ্বলজ্বল করছে। অনেক রাত হয়েছে, চলুন আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে যদি কালকে সূর্যোদয় দেখতে চান। চলুন, হেঁটে যেতে পারবেন তো নাকি? হ্যাঁ যেতে পারবো, কিন্তু হাতটা ধরলে মন্দ কি? আমার তো ইচ্ছা করে সারা জীবন ধরে রাখতে। কি বললেন? কিছু না। নাবিলা আমার হাতটা আর ছাড়লো না। বাসায় ফিরে নাবিলা তার রুমে চলে গেল। আমি ফ্রেশ হয়ে আব্বু আম্মুর সাথে কথা বলতে কল দিলাম বাসায়। কেমন আছো আম্মু? ভালো, তুই কেমন আছোস? এই তো আম্মু, আছি ভালোই। তোর আব্বু বলল নাবিলা নাকি অন্য কাউকে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমি আর পরে কিছু বলিনি। তুই তোর মনের কথা ওরে বলছিলি? না আম্মু, কিভাবে বলুম ওর যে অন্য কাউকে পছন্দ। চুপ কর, তোর কাজ তোর মনের কথা বলা, অন্য সব তোর ভাবা লাগতো না। আম্মু,
কই আমার হবু বৌমা, ওর সাথে একটু কথা বলানোর ব্যবস্থা কর। আচ্ছা দাঁড়াও। নাবিলা শুনছেন? একটু এইদিকে আসেন। বলেন। আম্মু আপনার সাথে কথা বলতে চাইছিল। আচ্ছা দেন। এই নিন, আপনারা কথা বলেন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি নাবিলার কাছে মোবাইলটা দিয়ে ওয়াশরুমে চলে গেলাম ওইদিকে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আমাকে ম্যাম বলতে হবে না, আমরাও তো তোমার আব্বু আম্মুর মতোই। শোনো মা, আমার ছেলেটা একটু বাচ্চা স্বভাবের আর রাগীও, কিন্তু মানুষকে প্রচুর ভালোবাসতে পারে। ওর একটু খেয়াল রেখো। জি ম্যাম। তুমি আমার মেয়ের মতো। আমার মেয়ে নেই, তুমি আমাকে ম্যাম না বলে মা ডাকলেই খুশি হব বেশি। আচ্ছা, নিজের খেয়াল রেখো, আর আমার ছেলেটাকে একটু দেখে শুনে রেখো। আচ্ছা। আচ্ছা, এখন রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিলা মোবাইলটা বিছানায় রেখে চলে গেল ওর রুমে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে অনেক প্ল্যান করে একটা সিদ্ধান্ত নিলাম কিভাবে নাবিলাকে প্রপোজ করা যায়। আর কিছু না ভেবে একটা জিনিস অর্ডার করলাম অনলাইনে, আর সমস্ত অনলাইনে ঘুরে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে সব কিছু ফাইনাল করে নিলাম। নাবিলা একটু এইদিকে আসবেন? বলুন। কাল সন্ধ্যা একটা প্রোগ্রাম আছে। আমার কোনো সমস্যা নেই। একটা সমস্যা আছে। কি সমস্যা? ওইখানে আপনাকে শাড়ি পরে যেতে হবে, মুখে পরে হিজাব পরে নিলেও হবে। সেখানে অনেক পুরুষ থাকবে, আপনার সামনে হলে আলাদা কথা ছিল। তা নিয়ে চিন্তা করবেন না, প্রোগ্রামটা একটা মেয়ে ক্লায়েন্টের সাথে। তিনি বলেছেন তার সাথে কোনো পুরুষ আসবে না, শুধু একটা মেয়ে আসবে। ও আচ্ছা, কিন্তু শাড়ি কোথায় পাবো? তিনিই বলেছে শাড়ি পাঠিয়ে দিবে। কাগজপত্র সব তো হারিয়ে গেছে, তাই প্রেজেন্টেশন হিসাবে ওদের কোম্পানির সব থেকে দামি শাড়িটা আপনার পরে প্রেজেন্টেশন করতে হবে। আচ্ছা, আমি সর্বোচ্চ চেষ্টা করব ডিলটা যেন হয়ে যায়। আচ্ছা, এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে শাড়ি এসে পরবে। নাবিলা চলে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নাবিলাকে নিয়ে সূর্যোদয় হওয়া দেখে ফেরার সময় ওর জন্য ঝিনুকের আর মুক্তার কিছু জিনিসপত্র কিনে নিলাম। হোটেলে ঢোকার কিছুক্ষণ পর ডেলিভারি ম্যান কল করে নিচে নেমে নিয়ে আসতে বলল খুব সুন্দর একটা নীল শাড়ি। এনে নাবিলার হাতে দিলাম, এই নেন শাড়ি। খুব সুন্দর শাড়িটা, আর নীল শাড়ি আমার খুব পছন্দের। আমারও নীল শাড়ি খুব পছন্দের। দেখতে বিকাল হয়ে গেল, আজ আর কোথাও যাইনি, সন্ধ্যায় বের হব বলে। নাবিলাকে বললাম সন্ধ্যা হয়ে আসছেন, যান রেডি হয়ে আসেন। নাবিলা অনেকক্ষণ পর শাড়ি পরে দরজা খুলে বের হয়ে আসলো। আমি হাঁ করে তাকিয়ে আছি শুধু। নীল শাড়িতে খোলা চুলে নাবিলাকে দেখে আমার বুকের বাঁ পাশের রক্ত চলাচল যেন 3 গুণ বেড়ে গেল। ঘরের ভিতর এতই নীরবতা যে আমার হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট। নীরবতা ভেঙে হাঁ করে তাকিয়ে না থেকে শাড়ির কুচি ধরুন তাড়াতাড়ি। আমি একা একা শাড়ি পরতে পারি না, তারপরও আপনার জন্য আজকে পরতে হচ্ছে। কি ধরবো? শাড়ির কুচি ধরুন, এইখানে আসেন। আমি আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম। মনে হচ্ছে প্রতি কদম পা বাড়ানোতে আমার রক্তচাপও যেন বেড়ে যাচ্ছে ক্রমশ। নাবিলা আমাকে দেখিয়ে দিল কিভাবে কুঁচি ধরতে ধরতে হবে। আমিও ওর দেখানো মতো প্রতিটা কুঁচি ধরতে লাগলাম। নাবিলা, একটা কথা বলবো? বলুন। আপনাকে শাড়িতে এমনিতেই এত সুন্দর লাগে, কোণে সাজে কেমন লাগবে খুব দেখতে ইচ্ছা করছে। বিয়ে হলে তো দাওয়াত পাবেনি, তখন দেখে নিন। যদিও মনে হয় না আমার মুখ দেখতে পারবেন। কেন মুখ দেখতে পারবো না? কোণের সাজে প্রথম মুখ আমার বডি দেখতে পারবে, শুধু তাই। স্বামী আর কিছু বলতে পারলাম না। সত্যিই তো, যার জন্য কোণে সাজা তাকেই তো প্রথম দেখানো উচিত। ভাবতে ভাবতে হয়েছে, এখন ছাড়েন, আর ধরতে হবে না। আমি শাড়ির কুঁচি ছেড়ে দিতেই নাবিলা আবার রুমে গেল। মিনিট 30 হতে চলল, এখনো বের হচ্ছে না। এইদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা হতে লাগলো। এত সময় লাগে মেয়েদের? মিনিট 30 পর নাবিলা ঘর ছেড়ে বের হলো, নীল শাড়ির সাথে নীল একটা হিজাব। আমি বিমোহিত হয়ে নাবিলার পানে তাকিয়ে রইলাম। চলুন, আমি রেডি। আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে আজকে। কেন, আমি কি হ্যান্ডসাম না? সাদা শার্টের উপরে নীল ব্লেজারে অন্য দিনের থেকে আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছে। দেখেন নেকলাইনটা আবার আপনার প্রেমে না পড়ে যায়। কি যে বলেন এই সব। আচ্ছা চলুন, এমনি দেরি হয়ে গেছে। চলুন। আজকে আকাশের চাঁদটা ভরা পূর্ণিমা। নাবিলাকে নিয়ে আস্তে আস্তে সমুদ্রে পাড়ে একটা স্থানে নিয়ে গেলাম। এখানে কি হবে? এইখানেই ডিলটা নিয়ে কথা হবে। ও আচ্ছা, কিন্তু সাজানোটা খুব সুন্দর হয়েছে। চারপাশে মশালে আগুন ধরিয়ে মাঝখানে একটা টেবিল, সেটাতেও ক্যান্ডেল লাইট জ্বালিয়ে রেখেছে। আপনার পছন্দ হয়েছে? পছন্দ কেন হবে না? এত সুন্দর করে কোনো সাজানো কোথাও আগে যায়নি তো। আচ্ছা আপনি বসুন, আমি আসছি।
আমি একটু সামনে এসে আগে থেকে বলে রাখা 2জন মেয়েকে সাথে করে নিয়ে আসলাম। নাবিলা উঠে দাঁড়ালো ওদের দেখে। একজন নাবিলাকে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা দেখছিলেন মাই ডেইলি লাইফ প্রেজেন্টস একটি ধারাবাহিক গল্প। আমাদের এই গল্পের পরবর্তী পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।